সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমার ঘরে আমার স্কুলের আজকের পাঠে তোমাদেরকে শুভেচ্ছা। আজকে আমরা গণিতের প্রথম অধ্যায়ে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে আমরা অনুশীলনী 1.4 এর সমস্যা সমাধান করতে পারব। তাহলে চলো আমরা এবার আমাদের অনুশীলনী সমস্যাগুলো সমাধান করি। প্রথমে আমরা 5-এর ঘয়ের সমাধান করব। এখানে 3টি রাশি আছে, এই 3টি রাশিকেই যোগ করতে হবে। এখানে লক্ষ্য করে দেখো, এখানে কিছু পূর্ণ সংখ্যা আছে, যেমন 70 মিটার, 80 মিটার। সেই সাথে এখানে কিছু ভগ্নাংশ আছে এবং ভগ্নাংশগুলো মিশ্র ভগ্নাংশে আছে। এখানে 9 সমস্ত 10 ভাগের 7, এখানে আছে 17 সমস্ত 50 ভাগের 3 এবং এখানে আছে 27 সমস্ত 25 ভাগের 9। এই 3টি মিশ্র ভগ্নাংশকে আমাদের প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। তাহলে চলো আমরা ঘয়ের সমাধান করি। 70 মিটার এবং 9 সমস্ত 10 ভাগের 7 সেন্টিমিটার যোগ 80 মিটার এবং 17 সমস্ত 50 ভাগের 3 সেন্টিমিটার যোগ 40 মিটার এবং 27 সমস্ত 25 ভাগের 9 সেন্টিমিটার। আমরা মিটার এবং সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপগুলো লিখলাম। এবারে আমরা এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে আছে এখানে 70 মিটার এবং 9 সমস্ত 10 ভাগের 7কে যদি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে হবে 10 ভাগের 97 সেন্টিমিটার যোগ 80 মিটার 17 সমস্ত 50 ভাগের 3। একে যখন অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে হবে 50 গুণ 17 যোগ 3 হবে 853 সেন্টিমিটার যোগ 40 মিটার। আবার এই মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি 25 গুণ 27 যোগ হবে 9, তাহলে আমরা পাবো 684, অর্থাৎ 25 ভাগের 684 আর হলো আমাদের সেন্টিমিটার। এবারে আমরা যে পূর্ণ সংখ্যাগুলো আছে, পূর্ণ সংখ্যাগুলোর যোগফল হবে 70 মিটার যোগ 80 মিটার যোগ 40 মিটার। এগুলো যোগ করলে আমরা পাবো 190 মিটার। এবার আমরা ভগ্নাংশগুলো যোগ করব। তাহলে ভগ্নাংশগুলোর যোগফল হবে, এক্ষেত্রে আমরা ব্র্যাকেটের মধ্যে ভগ্নাংশগুলো লিখতে পারি বা বন্ধনীর ভিতরে ভগ্নাংশগুলো লিখলাম। 10 ভাগের 97 যোগ 50 ভাগের 853 যোগ 25 ভাগের 684 এবং বন্ধনীর বাইরে আমরা সবগুলোর একক একসাথে লিখলাম সেন্টিমিটার। এখানে 3টি ভগ্নাংশ আছে এবং 10, 50, 25 এর লসাগু হলো 50। 50কে 10 দিয়ে ভাগ করলে হয় 5, 5 গুণ 97 হবে 485 যোগ 50কে 50 দিয়ে ভাগ করলে 1, 1 গুণ 853 যোগ 50কে 25 দিয়ে ভাগ করলে 2, তাহলে 684 গুণ 2 হলো 1368 এবং আমাদের একক সেন্টিমিটার। এটি যোগ করলে হয় 50 ভাগের 2706 সেন্টিমিটার। একে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে হবে 54 সমস্ত 25 ভাগের 3 সেন্টিমিটার। অতএব আমাদের পূর্ণ সংখ্যাগুলোর যোগফল হলো 190 মিটার। তাহলে লিখি 190 মিটার এবং ভগ্নাংশগুলোর যোগফল হলো 54 সমস্ত 25 ভাগের 3 সেন্টিমিটার। এটি আমাদের উত্তর। এবারে চলো পরের সমস্যাটি দেখি। 9 নম্বর সমস্যায় বলা হয়েছে 25 মিটার লম্বা একটি বাঁশের 5 সমস্ত 25 ভাগের 4 মিটার কালো, 7 সমস্ত 4 ভাগের 1 মিটার লাল এবং 4 সমস্ত 10 ভাগের 3 মিটার হলুদ রং করা হলো। বাঁশটির কত অংশ রং করা বাকি রইল? এক্ষেত্রে আমাদের কিভাবে সমস্যাটি সমাধান করতে হবে? প্রথমে দেখো এখানে কি কি উপাত্ত দেয়া আছে। আমাদের সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য হলো 25 মিটার,
অর্থাৎ বাঁশটি 25 মিটার লম্বা। কালো রং করা হয়েছে 5 সমস্ত 25 ভাগের 4 মিটার, লাল রং করা হয়েছে 7 সমস্ত 4 ভাগের 1 মিটার এবং হলুদ রং করা হয়েছে এই 4 সমস্ত 10 ভাগের 3 মিটার। এই তিনটি রং যে করা হয়েছে, তারপরে কিছু অবশিষ্ট অংশ বাকি আছে। আমাদেরকে বাঁশটির কত অংশ রং করা বাকি রইল, অর্থাৎ অবশিষ্ট অংশটি নির্ণয় করতে হবে। আমরা প্রথমে এই তিনটি রং কত অংশ জুড়ে আছে সেটি নির্ণয় করব। সেটি কি করব? মূলত আমরা এই তিনটি অংশকে যোগ করব। তারপর আমরা সম্পূর্ণ যে বাঁশ আছে 25 মিটার, সেখান থেকে এই তিনটি রং করা অংশের যোগফলকে বিয়োগ করব। তাহলে চলো আমরা 9 এর সমাধান করি। দেয়া আছে কালো রং করা অংশ 5 সমস্ত 25 ভাগের 4 মিটার, লাল রঙের অংশ হলো 7 সমস্ত 4 ভাগের 1 মিটার এবং হলুদ রঙের অংশ হলো 4 সমস্ত 10 ভাগের 3 মিটার। এবারে আমরা এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। 5 সমস্ত 25 ভাগের 4 হবে 25 ভাগের 129 মিটার। 7 সমস্ত 4 ভাগের 1 হবে 4 ভাগের 29 মিটার এবং 4 সমস্ত 10 ভাগের 3 হবে 10 ভাগের 43 মিটার। এখন দেখো আমরা মোট রং করা অংশ নির্ণয় করব। এক্ষেত্রে তিনটি ভগ্নাংশকে আমরা যোগ করব। আমাদের আছে 25 ভাগের 129 যোগ 4 ভাগের 29 যোগ 10 ভাগের 43, এর একক হলো মিটার। এখানে ভগ্নাংশ তিনটির হরগুলোর লসাগু হবে 100। 100কে 25 দিয়ে ভাগ করলে 4 গুণ 129 হবে 516 যোগ 100কে 4 দিয়ে ভাগ করলে হয় 25 গুণ 29 হবে 725 যোগ 100কে 10 দিয়ে ভাগ করলে হয় 10, 43 গুণ 10 হলো 430 মিটার এবং একে যোগ করলে পাবো 1671 ভাগ 100 মিটার। এখন দেখো আমরা মোট রং করা অংশ পেয়ে গেলাম। এখন আমরা নির্ণয় করব কত অংশ বাকি রইল। এক্ষেত্রে আমরা 25 মিটার থেকে এই রং করা অংশটি বিয়োগ করব। রং করা বাকি রইল তাহলে 25 বিয়োগ আমাদের তিনটি অংশের যোগফল হলো 100 ভাগের 1671 এবং এদের একক হবে মিটার। 25 এর নিচে হর হিসেবে আছে 1 আর 100 এর লসাগু হবে 100। 1 দিয়ে ভাগ করলে 100, তাহলে 25 এর সাথে 100 গুণ করলে হবে 2500 বিয়োগ 100কে 100 দিয়ে ভাগ করলে 1, 1671কে 1 দিয়ে গুণ করলে 1671 মিটার। এবার একে বিয়োগ করলে আমরা কি পাচ্ছি? বিয়োগ করলে আসবে 100 ভাগের 829 মিটার। একে মিশ্র ভগ্নাংশে পরিণত করি, তাহলে হবে 8 সমস্ত 100 ভাগের 29 মিটার। তাহলে অবশিষ্ট আছে বা রং করা বাকি রইল 8 সমস্ত 100 ভাগের 29 মিটার। আমাদের উত্তর তাহলে 8 সমস্ত 100 ভাগের 29 মিটার। এবারে চলো আমরা এরপরে 11 নম্বর সমস্যাটি সমাধান করি। এখানে দেখো 11 নম্বর সমস্যায় বলা হয়েছে জাবির অতিক্রান্ত মোট পথের 10 ভাগের 3 অংশ রিকশায়, 5 ভাগের 2 অংশ সাইকেলে, 5 ভাগের 1 অংশ হেঁটে এবং অবশিষ্ট 2 কিলোমিটার পথ। এখানে লক্ষ্য করে দেখো অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল। রিকশা এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। এখান থেকে আমাদের 3টি সমস্যার সমাধান করতে হবে। প্রথমে আমরা একটু প্রশ্নটি খেয়াল করে দেখি। ক নম্বরে আমাদের কি বলা হয়েছে? আমাদের বলা হয়েছে এখানে যে 3টি ভগ্নাংশ আছে, অর্থাৎ 10 ভাগের 3, 5 ভাগের 2 ও 5 ভাগের 1, এই 3টি ভগ্নাংশকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে চলো আমরা প্রথমে ক এর সমাধান করি। এখানে 3টি সাধারণ ভগ্নাংশ দেয়া আছে। প্রথমে আমাদের ভগ্নাংশগুলোর যে হর, অর্থাৎ 10, 5, 5 এর লসাগু নির্ণয় করতে হবে। 10, 5, 5 এর লসাগু হবে 10। এরপরে আমরা এখন এই 3টি ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলে আমরা পাই
প্রথম ভগ্নাংশটি হবে 10/3। এক্ষেত্রে এই তিনটি ভগ্নাংশকে যখন আমরা সমহর করব তখন আমাদেরকে এদের হর 10 করতে হবে। এখানে প্রথম ভগ্নাংশের হর 10 আছে, আবার লসাগু 10। তাহলে প্রথম ভগ্নাংশের হর এবং লবে আমাদের মূলত 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে সেটি হবে 10/3। দ্বিতীয় ভগ্নাংশটি আমাদের কি আছে? 5/2। এই হরকে 10 করতে হলে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা লবেও 2 দিয়ে গুণ করব, এটি হবে 10/4। তৃতীয় ভগ্নাংশটি হলো 5/1। এই 5 কে 10 করতে হলে আমাদের হরকে 2 দিয়ে গুণ করতে হচ্ছে, অর্থাৎ 5 গুণ 2 এবং উপরে লব 1 গুণ 2, তাহলে হবে 2/10। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো 10/3, 10/4 এবং 10/2। যেহেতু ভগ্নাংশগুলো সমহর বিশিষ্ট, এক্ষেত্রে আমাদের লবগুলো খেয়াল করতে হবে। তখন আমরা লবগুলোকে ঊর্ধ্বক্রমে সাজালে পাবো ছোট থেকে বড় অনুসারে সাজাতে হবে। সেক্ষেত্রে হবে 2, তারপর 3, 3 থেকে বড় হলো 4। এই ভগ্নাংশগুলো লবগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়েছি। এবার আমরা এই লব অনুসারে ভগ্নাংশগুলোকে ঊর্ধ্বক্রমে সাজালে পাবো আমাদের এই ভগ্নাংশটির লব 2, তাহলে এটি হবে 10/2। এরপর 10/2 থেকে বৃহত্তর হলো 10/3, 10/3 এবং এর থেকে বৃহত্তর হবে 10/4, বা 10/2 হলো আমাদের 5/1, 5/1, 10/3, 10/3, 4/10 হলো 5/2, 5/2। তাহলে আমরা যদি ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় অনুসারে সাজাই তাহলে পাবো 5/1 ক্ষুদ্রতর 10/3 ক্ষুদ্রতর 5/2। এবার লক্ষ্য করো আমাদের খ নম্বরে কি বলা হয়েছে। বলা হয়েছে অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো। আমাদের এখানে তো মোট পথ দেয়া নেই, এখানে যে ভগ্নাংশগুলো আছে কোনোটাই কিন্তু আসল পথের পরিমাণ নয়, প্রতিটি একটি অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে। তাহলে চলো খ নম্বর আমরা কিভাবে সমাধান করব একটু দেখি। এখানে একটি জিনিস দেখো, 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে যায়। তাহলে আমরা কিভাবে কাজটি করব? মোট সম্পূর্ণ পথ যদি আমরা ধরে নিই 1 অংশ, সেক্ষেত্রে আমাদের এই 3টি অংশকে যোগ করতে হবে। 3টি যোগ করে আমরা এই সম্পূর্ণ যে পথ আছে সেটি থেকে 3টি অংশের যে সমষ্টি সেটিকে বিয়োগ করব, আর তাহলে যে বিয়োগ ফলটি পাবো সেটি হবে আমাদের এই 2 কিলোমিটার। সেখান থেকে আমরা আমাদের মোট অতিক্রান্ত পথটি নির্ণয় করে ফেলতে পারবো। সেটি কিভাবে করব চলো এবার দেখি। ক্ষয়ের সমাধান হবে, প্রথমে আমাদেরকে রিকশা, সাইকেল এবং কত অংশ হেঁটে যায় সেটি নির্ণয় করতে হবে। জাবির রিকশা, সাইকেল এবং হেঁটে অতিক্রান্ত করে 10/3 যোগ 5/2 যোগ 5/1 অংশ পথ। এটিকে যোগ করলে আমরা পাবো 10, 5, 5 এর লসাগু হবে 10। এক্ষেত্রে আমাদের এটি হবে 3 যোগ 10কে 5 দিয়ে ভাগ করলে 2, 2 গুণ 2 হলো 4 যোগ 10কে আবারও 5 দিয়ে ভাগ করলে 2, 1 গুণ 2 হলো 2 সমান 10/9 অংশ। মনে করি আমাদের সম্পূর্ণ পথ হলো 1 অংশ। তাহলে জাবির ঘোড়ার গাড়িতে করে যায় অবশিষ্ট অংশ, আর সেটি কি হবে? 1 বিয়োগ আমাদের এই 3টি অংশের সমষ্টি, সেটি হচ্ছে 10/9 অংশ। তাহলে হবে এর হর আছে 1, 10কে 1 দিয়ে ভাগ করলে 10, 1 গুণ 10 হলো 10 বিয়োগ 10কে 10 দিয়ে ভাগ করলে 1, 9 গুণ 1 হলো 9 সমান 10/1 অংশ। লক্ষ্য করে দেখো এই অংশটি আমাদের সেই ঘোড়ার গাড়িতে যাওয়ার 2 কিলোমিটার। অতএব আমরা বলতে পারি 10/1 অংশ সমান হলো 2 কিলোমিটার, বা সম্পূর্ণ অংশ সমান হবে 2 গুণ এই 10/1 এ পাশে চলে আসলে ভাগ হওয়ার কথা
আর ভাগের সময় সেটি বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ হয়, তখন হয়ে যাবে 1/10 কিলোমিটার সমান এটি হবে 20 কিলোমিটার। অতএব আমরা কিন্তু এখান থেকে আমাদের সম্পূর্ণ যে পথ, যে এই দুটি পথ নির্ণয় করব। তারপরে আমরা নির্ণয় করতে পারবো জাবিদ রিকশায় ও সাইকেলে মোট কত সময় ব্যয় করে। তাহলে চলো এবার গয়ের সমাধান করি। গয়ের সমাধানের ক্ষেত্রে প্রথমে আমরা লিখি মোট অতিক্রান্ত পথ হল 20 কিলোমিটার। জাবিদ রিকশায় যায় 20 এর 10/3 কিলোমিটার। তাহলে এটি সমাধান করলে হবে 20 কে 10 দিয়ে ভাগ করলে হয় 2, 3 দুগুণে 6 কিলোমিটার। আবার জাবিদ সাইকেলে যায় 20 এর 5/2 কিলোমিটার। তাহলে 20 কে 5 দিয়ে ভাগ করলে হয় 4, 4 দুগুণে 8 কিলোমিটার পথ। অতএব জাবিদ রিকশা ও সাইকেলে যায় 6 যোগ 8 কিলোমিটার। 6 যোগ 8 কিলোমিটার পথ অর্থাৎ 14 কিলোমিটার পথ। আমরা মোট পথ নির্ণয় করেছি, কিন্তু আমাদেরকে বলা হয়েছে, আমাদের প্রশ্নে বলা হয়েছিল রিকশা এবং সাইকেলে প্রতি কিলোমিটার 5 মিনিট সময় লাগে। তাহলে রিকশা ও সাইকেলে 1 কিলোমিটার যেতে সময় লাগে 5 মিনিট। আমাদের যেতে হচ্ছে 14 কিলোমিটার পথ, তাহলে 14 কিলোমিটার যেতে সময় লাগবে 14 গুণ 5 মিনিট অর্থাৎ 70 মিনিট। আমাদের মোট সময় নির্ণয় করে ফেললাম। দেখো এক্ষেত্রে কিন্তু প্রথমে আমাদেরকে এই রিকশার অতিক্রান্ত পথ এবং সাইকেলের অতিক্রান্ত যে পথ সেটি নির্ণয় করে নিতে হয়েছে। দেখো আমাদের যে রিকশার অতিক্রান্ত 10/3 অংশ কিংবা সাইকেলের অতিক্রান্ত 5/2 অংশের কথা বলা হয়েছিল, এটি কিন্তু আসল অতিক্রান্ত পথ ছিল না। আমরা প্রথমে মোট অতিক্রান্ত পথ 20 কিলোমিটার নির্ণয় করেছি। তারপর আমরা এই 20 কিলোমিটারের সাহায্যে 10/3 20 কিলোমিটারের কতটুকু পথ সেটি নির্ণয় করেছি। এভাবে আমরা রিকশা এবং সাইকেলের আসল অতিক্রান্ত পথগুলো নির্ণয় করেছি। তারপরে আমরা নির্ণয় করতে পেরেছি আমাদের এই রিকশা এবং সাইকেলে যেতে কতখানি সময় লাগে। তাহলে আমাদের উত্তর হলো 70 মিনিট। আজকে আমরা অনুশীলনী 1.4 এর কিছু গাণিতিক সমস্যা সমাধান করেছি। তাহলে আজকের পাঠ এ পর্যন্তই। Hello students, hope you all are doing well. Today we are going to learn class 8 English, paper 1, unit 8. Our focus today is news, news, news. There are 3 learning objectives of today's class. They are to analyze pictures and texts and comprehend their meaning, to enhance your ability to ask and answer questions, and writing skills. Now, let us begin this session by learning the meanings of some of the important words which have been used in the following exercises. Take a look at the words on the left. Do you know their meanings? I'm going to pronounce the word and explain its meaning accordingly. The first word is whiz. It means a person who is extremely clever at something. Second, master. A person who has complete control of something. Third, compute. To reckon or calculate, figure or amount. Fourth, computer nerd. It means someone who is extremely preoccupied with using computers. Fifth, passion. It means
someone who has very strong emotion. At number 6, we have monitor, meaning observe or check the progress of something. 7, database, which is a structured set of data held in a computer. 8, claim, formally request or demand. 9th, website, a page or collection of pages in the World Wide Web that contains specific information. Number 10, evidence, signs or indications of something. 11, emigrate, which means to leave one's own country to settle permanently in another. And the last one, gifted, having exceptional talent or natural ability. Let's start with an exercise. For this exercise, you will need a partner. Both of you take a look at this picture given below and then discuss with each other what you see in it. Let us assume Saima and Rahat are two good friends who are working on this exercise together, and along with you, they are also taking a good look at this picture. Now, let us see what Saima and Rahat discuss about the picture we just saw. What we are going to see now is a conversation between Saima and Rahat. Saima, what are these people looking at? Rahat, they're reading newspapers. Saima, what does it have? Rahat, a newspaper has all kinds of local and global information about current affairs and happenings. Saima, sounds like we all should try to read newspapers every day. Rahat, absolutely right. It is very important to keep yourself updated about what is happening around you and in the world. Now we will move to another exercise. Let us read the news report thoroughly and take a look at an informative video based on the topic. Computer Whiz Kid Eyes Record Book. News, news, news. News, news, news. 1. Computer Whiz Kid Eyes Record Books. A 6-year-old boy from Bangladesh is hoping to become the world's youngest computer expert. Wasik Farhan Roop Kotha turned 6 in January 2012. He is hoping his skills will be recognized by Microsoft and Guinness World Records. Wasik started to show a talent for computers since early childhood. Before the age of 4, he mastered playing video games and typing in Microsoft Word. His mother, Cynthia Farhan Risha, said, "I knew he was very different since his birth. I couldn't believe my eyes when he began computing as a 7-month-old child." At his local primary school, Wasik was above the average level, so his parents decided that he should be taught at home. According to his mother, Wasik's English is still limited. However, he has a few words to say in Bengali. "I really enjoy playing on the computer and learning new skills," Wasik told the BBC. "My ambition is to be a computer expert at a big computer firm in the future." Wasik is a computer nerd, but he still enjoys mixing with other children, playing football and listening to music. However, computers are his main passion. Farhan Risha hopes that Wasik will be mentioned in Guinness World Records. They have not yet listed anyone as the youngest computer programmer in the world. Guinness World Records said
We do not monitor such a record in our database at the moment, but Wasik's family is welcome to make a claim on our website. A news reporter came to interview Wasik. We will try to figure out the missing questions from the interview. Question: How do you feel? Wasik: Great. It's a great feeling. After all, it's a place in the Guinness Record Book. I feel proud. Reporter: What are your future plans? Wasik: I'll do my higher education in computer science and start my own computer firm in the future. Reporter: Where are you originally from? Wasik: Although I'm a British citizen now, I'm originally from Bangladesh. Reporter: We know you like your motherland. How often do you go there? Wasik: To be frank, I love my country and I often visit Bangladesh. Every year we spend our summer in Bangladesh. Now, let's do another exercise. Hope you all are amazed to learn about the Bangladeshi child prodigy Wasik Farhan Roopkotha. Now, let us see how well you can answer the questions given below based on the report. First question is, what is the report about? Second question, do you find the story interesting? Why? Wasik's mother says, I knew he was very different since birth. Find 2 or 3 phrases or sentences that support her statement. Number 4. What is Wasik's ambition? And the last question, do you feel proud of Wasik? Why? Make sure you write the answers in the designated notebook and have them reviewed by your teacher once you get a chance. Now, here are the answers to the questions. Since these are subjective questions, your answer may not exactly match with these answers. But try to understand if your answers convey the same information. The first question was, what is the report about? The answer is, the report is about a 6-year-old boy from Bangladesh who is hoping to become the world's youngest computer expert. His name is Wasik. Now, in 2020, he is just 8 years old. The second question was, do you find the story interesting? Why? Yes. I find the story extremely interesting. It is amazing to know that at such an early age of 8, when all the kids just start going to schools, this wonder kid Wasik has already become a computer expert. He has attained such amazing feats that he hopes to be recognized by the Microsoft and Guinness World Records. Third question, Wasik's mother says, I knew he was very different since birth. Find 2 or 3 phrases or sentences that support her statement. Here are few phrases or statements which supports Wasik's mother's statement. First, before the age of 4, he mastered playing video games and typing in Microsoft Word. Second, at his local primary school, Wasik was above average level. So, his parents decided that he should be homeschooled. Third, I really enjoy playing on computer and learning new skills, said Wasik to BBC. Question number 4. What is Wasik's ambition? Wasik's ambition is to become a computer expert at a big computer firm. And now the last and the final question. Do you feel proud of Wasik? Why? Being a Bangladeshi, I feel extremely proud of Wasik.
His unbelievable expertise in the field of computing at such a young age makes me immensely proud as a fellow citizen. But most importantly, through his talent and the global exposure which he has received at such a young age, he has made the entire nation of Bangladesh proud. Okay, students, let's move on and do an exercise. In this activity, we are going to fill up the blanks with appropriate words or phrases from the box. Remember, there are more words given in the box than you actually need, so be careful when you choose. The words are as well as, therefore, by the way, hence, however, anyway. I'm going to read out the question first and then we will discuss the answers. Wasiq is a British national, blank, Bangladeshi citizen. He was born in Bangladesh and then his parents emigrated to UK. He is a minor boy of 6, but he is gifted with an extraordinary talent. He was sent to the local primary school. Blank, he was above the level of the average students. Blank, his parents decided that he should be taught at home. He is fond of friends and music, but his main passion is computer. He recognition as the youngest computer expert in the world. And blank, the Guinness Authority has asked his family to make a formal claim. So everyone, I hope you guys have given some thought to the question and by now you have come up with all the right answers. So let's discuss the answers. Wasiq is a British national as well as Bangladeshi citizen. He was born in Bangladesh and then his parents emigrated to UK. He is a minor boy of 6, but he is gifted with an extraordinary talent. He was sent to the local primary school. However, he was above the level of the average students. Hence, his parents decided that he should be taught at home. He is fond of friends and music, but his main passion is computer. He, by the way, claims the recognition as the youngest computer expert in the world, and therefore the Guinness Authority has asked his family to make a formal claim. Okay, now let's move on to another exercise. In this exercise, we're going to play the role of a reporter interviewing Wasiq. With Wasiq in front of you, what are the questions that you would like to ask him? To give you a hint, we have given the answers to the questions and have also given the first question as an example. Your job is to read the answers well, and then I'm pretty sure you will be able to figure out the questions by yourself. Now let's see the example. Reporter starts by saying, "Congrats, Wasiq. Guinness Authority recognizes you as the youngest computer expert in the world." Then the reporter asks Wasiq, "How do you feel?" To which Wasiq replies, "Great. It is a great feeling. After all, it's a place in the Guinness record book. I feel proud." Now, let's start the exercise. Read the answers well and figure out the questions. Wasiq: I will do my higher education in computer science and start my own computer firm in future. Second, although I am a British citizen now, originally I am from Bangladesh. Third,
Reporter, we know you like your motherland, blank. To which Wasiq replies, to be frank, I love my country and I often visit Bangladesh. Every year we spend our summer in Bangladesh. Make sure you write the answers in the designated notebook and have them reviewed by your teacher once you get a chance. Now, let's see the answers. The first question was, I will do my higher education in computer science and start my own computer firm in future. The answer to this is, what do you want to do when you grow up? Second question, although I am a British citizen now, originally I am from Bangladesh. The reporter would have asked, where are you originally from? Third, the reporter says, we know you like. The dash would be, how often do you visit Bangladesh? Wasiq, to be very frank, I love my country. I visit Bangladesh very often. Every year we spend our summer in Bangladesh. Let us continue to play the role of a reporter and ask few more questions to Wasiq. Do you think you can do that? With all the knowledge you have gained so far, you certainly can. Here are few more questions you can ask Wasiq. The first one, why do you like computers? Second, you undergo schooling at your home. Do you miss going to school like other kids of your age? Third, what else do you like doing other than computers? Fourth, in future, do you have any plans to do something for your motherland Bangladesh? Make sure you write the answers in the designated notebook and have them reviewed by your teacher once you get a chance. So students, from this lesson we have learned 3 things. First, how to analyze pictures and texts and comprehend their meaning. Second, enhance your ability to ask and answer questions. And lastly, to enhance your thinking and writing skills by answering to subjective questions. Now it is homework time. I hope you all agree to the fact that in today's lesson we have learned about a very rare talent. There are lots of computer experts around the globe, but an 8-year-old kid getting recognized by Guinness as a computer expert, it is something astonishing. And most importantly, the fact that he is from Bangladesh makes it even a lot more special for all of us. Write a letter to your cousin telling him make sure you write the answers in the designated notebook and have them reviewed by your teacher once you get a chance. We will meet again in the next class. Till then, stay safe and all the best. The homework given in today's class needs to be answered in the respective notebook for the subject. Once the school reopens, you must submit the same to your subject teacher for evaluation. This marks evaluation and contribute to your final performance. Hope you stay healthy and safe. Follow the rules set out by the government, stay at home, and follow the health protocols listed out by the health department. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ঘরে আমার স্কুলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি জান্নাতুল ফেরদৌস মৌ। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর
বাংলা সাহিত্য বিষয়ের একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে সাহিত্যের রূপ ও রীতি। লিখেছেন হায়াত মাহমুদ। আজকের পাঠে আমরা যা যা আলোচনা করব, আজকে আমরা সাহিত্যের রূপ ও রীতি, এই যে প্রবন্ধটি, এই প্রবন্ধটির কিছু অংশ আজকে আমরা আলোচনা করব এবং হায়াত মাহমুদ যিনি এই প্রবন্ধটি লিখেছেন, আমরা আজকে লেখক পরিচিতি নিয়ে আলোচনা করব এবং আমরা কিছু শব্দের অর্থ আজকে জানবো। তো চলো শিক্ষার্থীরা মূল পাঠে চলে যাওয়া যাক। তবে মূল পাঠে যাওয়ার আগে আমাদের লেখক পরিচিতি নিয়ে আলোচনা করতে হবে। তো চলো আমরা প্রথমে হায়াত মাহমুদ সম্পর্কে জেনে নিই। লেখক হায়াত মাহমুদ জন্মগ্রহণ করেন 1939 খ্রিস্টাব্দের 2রা জুলাই পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌরি গ্রামে। তোমরা এটা খাতায় লিখে নাও। তিনি কিন্তু বর্তমানে ঢাকা গেন্ডারিয়া অঞ্চলের বাসিন্দা, অর্থাৎ তিনি বর্তমানে বাস করছেন কোথায়? ঢাকা গেন্ডারিয়া অঞ্চলে। হায়াত মাহমুদের পিতার নাম মোহাম্মদ শামশের আলী এবং মাতার নাম আমিনা খাতুন। তিনি সেন্ট গ্রেগরিজ হাই স্কুল থেকে 1956 সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি 1958 সালে তৎকালে কায়েদে আজম কলেজ থেকে, যার নাম বর্তমানে সরকারি হোসেন সোহরাওয়ার্দী কলেজ, এখান থেকে কিন্তু তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। হায়াত মাহমুদ কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পরবর্তীতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং তিনি কিন্তু অধ্যাপক ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু অধ্যাপনা করেছেন। এবং তোমরা একটা জিনিস মনে রাখবে, সাহিত্য জীবনের শুরুতে কিন্তু তিনি কবিতা ও গল্প লিখেছেন। পরবর্তীতে তিনি আবার গবেষণা ও প্রবন্ধ সাহিত্যে খ্যাতি লাভ করেন। তিনি অর্ধ শতাধিক গ্রন্থ লিখেছেন। এবার আমরা তার কিছু গ্রন্থের নাম জানব। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো স্বাগত সংলাপ, প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছি, এটা একটা কাব্যগ্রন্থ, রবীন্দ্রনাথকে নিয়ে লেখা কিশোর জীবনী, নজরুল ইসলামকে নিয়ে লেখা কিশোর জীবনী এবং প্রতিভার খেলা, নজরুল, বাঙালি বলিয়া লজ্জা নাই, বাংলা লেখার নিয়ম কানুন, কিশোর বাংলা অভিধান ইত্যাদিও তার উল্লেখযোগ্য গ্রন্থ। সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য তিনি কিন্তু বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। তো শিক্ষার্থীরা চলো, এতক্ষণ আমরা লেখক পরিচিতি নিয়ে আলোচনা করলাম, এবার আমরা মূল পাঠে চলে যাই। সাহিত্য বিশাল পরিধির একটি বিষয়। আমরা সামগ্রিকভাবে সাহিত্য বলি বটে, কিন্তু বিচারের সময়ে গদ্য, পদ্য কিংবা গল্প, উপন্যাস, কবিতা, নাটক ইত্যাদি স্বতন্ত্রভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে হৃদয়ঙ্গম করি। সার্বিকভাবে সাহিত্যের রূপ বলতে আমরা সাহিত্যের বিভিন্ন শাখা বুঝে থাকি, যেমন কবিতা, মহাকাব্য, নাটক, কাব্যনাট্য, ছোট গল্প, উপন্যাস, রম্য রচনা ইত্যাদি। আর রীতি হলো ওই শাখাগুলো কিভাবে নির্মিত হয়েছে সে বিষয়ে পর্যবেক্ষণ ও আলোচনা। শিক্ষার্থীরা, এই অংশটুকু পড়ে আমরা কি বুঝতে পারলাম? সাহিত্যের রূপ ও রীতি। সাহিত্যের রূপ বলতে সাহিত্যের বিভিন্ন শাখাকে বোঝায়। যেমন ধরো, সাহিত্যের বিভিন্ন শাখার মধ্যে কি আছে? কবিতা, মহাকাব্য, কাব্যনাট্য, ছোট গল্প, উপন্যাস, রম্য রচনা ইত্যাদি আরো অনেক কিছু আছে যেগুলো সাহিত্যের বিভিন্ন শাখা। এগুলো হচ্ছে সাহিত্যের রূপ। এখন সাহিত্যের রূপ ও রীতি, আমরা সাহিত্যের রূপ বুঝলাম, সাহিত্যের রীতি কি তাহলে? রীতি হচ্ছে এই যে শাখাগুলো, কবিতা, গল্প, উপন্যাস, কাব্যনাট্য, ছোট গল্প, রম্য রচনা, এই যে শাখাগুলো, এই শাখাগুলো কিভাবে নির্মিত হয় তা পর্যবেক্ষণ এবং আলোচনা যখন আমরা করব তখন সেটা হয়ে যাবে রীতি। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো সাহিত্যের রূপ কাকে বলছে এবং রীতি কাকে বলছে। তো চলো পরের অংশে চলে যাই। কবিতা ছন্দবদ্ধ ভাষায় অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকেই আমরা কবিতা বলে থাকি। কবিতার প্রধান দুটি রূপ হলো মহাকাব্য ও গীতি কবিতা। বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশ করেছেন মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্যে। মহাকাব্য রচিত হয় যুদ্ধ বিগ্রহের কোনো কাহিনী অবলম্বন করে। শিক্ষার্থীরা, তোমরা সকলেই জানো পদ্য অর্থ কি? পদ্য অর্থ হচ্ছে কবিতা। এই অংশটিকে আমরা দুটো শব্দ পাই, মহাকাব্য এবং গীতিকাব্য।
এখন তোমরা প্রশ্ন করতে পারো মহাকাব্য কাকে বলে, গীতিকাব্য কাকে বলে। আমরা যদি সহজভাবে বুঝতে চাই তাহলে মহাকাব্য হচ্ছে যেই কবিতা বা যেই কাব্য অনেক দীর্ঘ হবে সেটাকে আমরা বলবো মহাকাব্য। তবে মহাকাব্য কিন্তু যুদ্ধ বিগ্রহ দ্বারা নির্মিত, অর্থাৎ মহাকাব্য মানে সেখানে যুদ্ধ থাকবে, বিগ্রহ থাকবে। আর গীতি কবিতা কি? গীতি কবিতা হচ্ছে যে কবিতায় আমরা সুর বসাবো, যে কবিতায় সুর বসানো হয় সেই কবিতাকে আমরা বলবো গীতিকাব্য। তোমরা তোমাদের খাতায় ঝটপট লিখে ফেলো। এই অংশটুকুতে একটি লাইন আছে যেটা হচ্ছে মহাকাব্যের চূড়ান্ত ফল মেঘনাদ বধ কাব্য, যেটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এটা তোমরা কিন্তু খাতায় লিখে ফেলবে। মধুসূদন দত্ত কি লিখেছেন? মেঘনাদ বধ কাব্য লিখেছেন। আমাদের পাঠ্যপুস্তকে মেঘনাদ বধ কাব্য কি সেটা নিয়ে কিন্তু শব্দের অর্থ দেয়া আছে। তো চলো দেখে নেওয়া যাক। মেঘনাদ বধ কাব্য কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত রচিত আধুনিক বাংলা মহাকাব্য। ভারতবর্ষ উপমহাদেশের সর্বপ্রাচীন দুটি কাহিনীর একটি হলো রামায়ণ আর অন্যটি মহাভারত। মহাভারত সম্পর্কে বলা হয়ে থাকে যা নেই ভারতে তা নেই ভারতে। এর অর্থ মহাভারত গ্রন্থে যা নেই তা ভারতবর্ষেও নেই, অর্থাৎ ভারতবর্ষে ঘটেনি বা ঘটতে পারে না। মহাভারত আয়তনে বিশাল, রামায়ণ তার তুলনায় ক্ষুদ্র। এই অংশটুকুতে আমরা জানতে পারি ভারতবর্ষে দুটো প্রাচীন কাহিনী আছে। কাহিনী দুটো হলো রামায়ণ এবং মহাভারত। মহাভারত অনেক বড়, কিন্তু রামায়ণ কিন্তু তুলনায় ছোট, অর্থাৎ এত দীর্ঘ নয়। এখন এখানে কিন্তু আরেকটা জিনিস আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে মহাভারত সম্পর্কে এখানে লেখক লিখেছেন যা নেই ভারতে তা নেই ভারতে, অর্থাৎ মহাভারতে যা নেই তা কিন্তু ভারতবর্ষের কোথাও নেই। এবার আমরা এই যে রামায়ণ এবং মহাভারত দুটো কাহিনীর কথা জানলাম, চলো এই দুটো কাহিনী সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নিই। কাহিনী হলো পত্নী সীতাকে নিয়ে যুবরাজ রামচন্দ্রের বনবাস। তাদের অনুগামী হয় কনিষ্ঠ ভ্রাতা লক্ষণ। বনবাসে থাকার সময়ে লঙ্কা দ্বীপের রাজা রাবণ তার বোন শূর্পণখার সম্মান রক্ষার জন্য সীতাকে হরণ করে রথে চড়িয়ে আকাশ পথে উড়িয়ে নিয়ে গিয়ে লঙ্কায় তার বাগান বাড়িতে বন্দী করে রাখে। সীতাকে উদ্ধারের জন্য রাম ও রাবণের মধ্যে যে যুদ্ধ হয় সেটি রামায়ণ কথা, অর্থাৎ এক কথা মহাকাব্য হলো অতিশয় দীর্ঘ কাহিনী কবিতা। এই অংশটুকু বোঝার আগে আমাদের রামায়ণ এবং মহাভারত এবং লঙ্কাদ্বীপ এই তিনটি শব্দের অর্থ জানতে হবে। এটা কিন্তু আমাদের পাঠ্যপুস্তকে দেয়া আছে। তো চলো আমরা ঝটপট সেটা দেখে নিই। রামায়ণ প্রাচীন ভারতবর্ষে রচিত মহাকাব্য। মহাভারত প্রাচীন ভারতবর্ষে রচিত মহাকাব্য। লঙ্কাদ্বীপ সিংহল দ্বীপ, বর্তমান নাম শ্রীলঙ্কা। এখানে আমরা একটি কাহিনী দেখতে পাই, রামায়ণ মহাকাব্যের কাহিনী। এই কাহিনীতে সীতা তার স্বামী রামের সঙ্গে বনবাসে যায় এবং বনবাসে তাদের সঙ্গে যায় রামের ছোট ভাই লক্ষণ। তারা বনবাসে যখন থাকে তখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে যায়। হরণ মানে তুলে নিয়ে যায়। কেন নিয়ে যায়? তার কারণ হচ্ছে রাবণের বোন শূর্পণখার সম্মান রক্ষার্থে তিনি সীতাকে হরণ করে নিয়ে যায় এবং পরবর্তীতে রাম সীতাকে উদ্ধারের জন্য রাবণের যে বাগান বাড়ি আছে লঙ্কা দ্বীপের রাজা রাবণ, লঙ্কায় অর্থাৎ তার বাগান বাড়িতে রাম যুদ্ধ করতে যায়। কেন যুদ্ধ করতে যায়? কারণ তার স্ত্রীকে রাবণ তুলে নিয়ে গেছে। এই যে তাদের মাঝে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধ নিয়েই যে কাহিনী, সেই কাহিনীকেই বলা হয় রামায়ণ। মহাকাব্যের মূল লক্ষ্য হলো গল্প বলা, তবে তাকে গদ্যে না লিখে পদ্যে লিখতে হয়। এর বাইরে আছে সংক্ষিপ্ত আকারের কবিতা, যা গীতি কবিতা হিসেবে পরিচিত। মহাকাব্য যখন লেখা হয় তখন কিন্তু সেটাকে গদ্যে লেখা যায় না, অর্থাৎ গল্প আকারে লেখা যায়, তখন পদ্য আকারে লিখতে হয়, অর্থাৎ কবিতা আকারে লিখতে হয়। মহাকাব্য অনেক দীর্ঘ, তোমরা আগে জেনেছো, কিন্তু গীতি কবিতা কিন্তু এত দীর্ঘ হবে না, সেটা কিন্তু একটু সংক্ষিপ্ত হবে। ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র কিছু গান ও কবিতা রচনা করলেও তা তার প্রধান সৃষ্টিকর্ম নয়। তিনি বলেছিলেন, বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য, সেই কাব্যই গীতিকাব্য। এই মন্তব্য সর্বাংশে সত্য। গীতি কবিতা
কবির অনুভূতির প্রকাশ হওয়ায় সাধারণত দীর্ঘকাল হয় না, কিন্তু ক্ষেত্র বিশেষে যদি দীর্ঘ হয় তাতেও অসুবিধে নেই, যদি কবির মনের পূর্ণ অভিব্যক্তি সেখানে প্রকাশিত হয়ে থাকে। বাংলা সাহিত্যে গীতি কবিতার আদি নিদর্শন বৈষ্ণব কবিতা বলি। এই অংশটুকুতে একটি গুরুত্বপূর্ণ লাইন আছে, এটা অবশ্যই তোমরা খাতায় লিখে রাখবে। সেটা হচ্ছে, বাংলা সাহিত্যে গীতি কবিতার আদি নিদর্শন বৈষ্ণব কবিতা বলি। যদি গীতি কবিতাকে শ্রেণী বিভাজনের অন্তর্গত করতেই হয় তাহলে এরকম শ্রেণী বিভাগ করা যুক্তিযুক্ত। ভক্তিমূলক, যেমন রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ, রামপ্রসাদ, রজনীকান্তের রচনা। স্বদেশপ্রীতিমূলক, যেমন বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, রবীন্দ্রনাথের অসংখ্য কবিতা গান। প্রেমমূলক, প্রকৃতি বিষয়ক, চিন্তামূলক বা দর্শনাশ্রয়ী কবিতা। শোক গাথা বা শোক আশ্রয় করে লিখিত কবিতাও এর সমপর্যায়ভুক্ত। আমরা কিন্তু প্রথমেই জেনেছি গীতি কবিতা হচ্ছে যে কবিতাটিতে সুর সংযোজন করা হয় সেটি হচ্ছে গীতি কবিতা। গীতি কবিতাকে কিন্তু লেখক কয়েকটি শ্রেণীতে ভাগ করেছেন, অর্থাৎ কয়েকটি ভাগে ভাগ করেছেন, যেমন ভক্তিমূলক, স্বদেশপ্রীতিমূলক, প্রেমমূলক ইত্যাদি বিভিন্ন ভাগে কিন্তু লেখক গীতি কবিতাকে বিভাজন করেছেন, অর্থাৎ ভাগ করেছেন। তো চলো চলে যাই পরের অংশে। বাংলা কবিতায় বিশেষ দুটি ধারার জনক কাজী নজরুল ইসলাম ও জসীমউদ্দিন। প্রথমজন আমাদের সাহিত্যে বিদ্রোহী কবি ও দ্বিতীয়জন পল্লী কবি হিসেবে স্থায়ী লাভ করেছেন। নজরুলের কবিতায় যে উদ্দীপ্ত কণ্ঠস্বর ও দীপ্ত ভাবের দেখা মেলে তা পূর্বে কোনো কাব্যে ছিল না। জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠ ও সুজন বাঁধিয়ার ঘাট জাতীয় কোনো কাব্য পূর্বে কেউ রচনা করেননি এবং এক্ষেত্রে তার অনুসারীও কেউ নেই। বাংলা কবিতায় বিশেষ দুটি ধারার জনক কাজী নজরুল ইসলাম এবং জসীমউদ্দিন। কাজী নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবি এবং জসীমউদ্দিন আমাদের পল্লী কবি, তা নিশ্চয়ই তোমরা আগের ক্লাসগুলোতে জেনেছো। শিক্ষার্থীরা, এই যে কাজী নজরুল ইসলামের লেখায় অর্থাৎ তার কবিতায় যে দীপ্ততা, যে উদ্দীপনা, সেটা কিন্তু আগে কোনো কবিতায় বা কোনো কাব্যে পাওয়া যায়নি। পল্লী কবি জসীমউদ্দিনও কিন্তু ঠিক তেমনি। পল্লী কবি জসীমউদ্দিনের রচিত সুজন বাঁধিয়ার ঘাট, নকশিকাঁথার মাঠ এই জাতীয় কাব্য আগে কখনো রচনা হয়নি। তিনি প্রথম এই জাতীয় কাব্য রচনা করেছিলেন এবং এর পরেও কিন্তু কেউ এই রকম রচনা করতে পারেননি, তার অনুসারীও কেউ নেই। এই যে সাহিত্যের বিভিন্ন শাখার মধ্যে একটি শাখা কবিতা, সেটা নিশ্চয়ই তোমরা এতক্ষণ বুঝতে পেরেছ। তো চলো আমরা পরবর্তী শাখা অর্থাৎ নাটকে চলে যাই এবং দেখি সেই অংশে লেখক কি বোঝাতে চেয়েছেন। নাটক। বিশ্ব সাহিত্যে নাটক সর্বাপেক্ষা প্রাচীন, তবে মনে রাখা দরকার নাটক সেকালে পুস্তকাকারে মুদ্রিত হয়ে তখন তো ছাপাখানা ছিল না, ঘরে ঘরে পঠিত হতো না, নাটক অভিনীত হতো। নাটকের লক্ষ্য পাঠক নয়, নাটকের লক্ষ্য সর্বকালেই দর্শক সমাজ। তার কারণ সাহিত্যের সকল শাখার ভেতরে নাটকই একমাত্র যা সরাসরি সমাজকে ও পাঠক গোষ্ঠীকে প্রভাবিত করতে চায় এবং সক্ষম হয়। শিক্ষার্থীরা, এই অংশে লেখক নাটক নিয়ে বিস্তীর্ণ আলোচনা করেছেন। আমরা এই অংশটুকুতে প্রথমে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে নাটক কিন্তু পূর্বে পুস্তকাকারে লিখিত হতো না, তখন নাটক শুধুমাত্র মঞ্চে অভিনয় করা হতো। কেন করা হতো? তার কারণ হচ্ছে নাটকই একমাত্র মাধ্যম ছিল যে মাধ্যমে তুমি দর্শকের কাছে, সমাজের মানুষজনের কাছে তুমি যা বলতে চাও সেটা তুমি বলতে পারবে, অর্থাৎ তাদের কাছে খবরাখবর প্রদান করতে পারবে। সংস্কৃত আলংকারিক বৃন্দ নাট্য সাহিত্যকে কাব্য সাহিত্যের মধ্যে গণ্য করেছেন। প্রাচীনকালে সেই রকমই প্রথা ছিল। যেমন শেক্সপিয়ারও তার সকল নাটক কবিতায় রচনা করেছেন। সংস্কৃত আলংকারিকদের মতে কাব্য দুই ধরনের, দৃশ্যকাব্য ও শ্রব্য কাব্য। নাটক প্রধানত দৃশ্যকাব্য, সেহেতু নাটকের অভিনয় মানুষজনকে দর্শন করানো সম্ভবপর না হলে নাট্য রচনার মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়। শিক্ষার্থীরা, এই অংশে লক্ষ্য করো, নাট্য সাহিত্য কিন্তু কাব্য সাহিত্যের অন্তর্ভুক্ত। কেন অন্তর্ভুক্ত? তার কারণ হচ্ছে পূর্বে এই যে নাট্য সাহিত্য, নাটক যে করা হতো, সেই নাটক যখন মঞ্চায়িত হতো তখন কিন্তু সেটা কবিতা আকারে রচনা করা হতো। এখানে একজনের কথা উল্লেখ আছে, তিনি হচ্ছেন শেক্সপিয়ার। শেক্সপিয়ারও কিন্তু তার নাটককে কবিতায় রচনা করেছেন, অর্থাৎ কিন্তু তৎকালে কবিতা আকারে প্রকাশ করা হতো, অর্থাৎ মঞ্চায়িত করা হতো
কবিতা আকারে। কাব্য প্রধানত দুই ধরনের, দৃশ্যকাব্য এবং শ্রব্যকাব্য। নাটক হচ্ছে দৃশ্যকাব্য। নাটককে আমরা 5 অঙ্কে বিভক্ত করতে পারি, অর্থাৎ 5 অঙ্কে ভাগ করতে পারি। প্রথম ভাগে আছে প্রারম্ভ, অর্থাৎ প্রথমে হচ্ছে প্রারম্ভ। প্রারম্ভ হচ্ছে নাটক শুরুর দিক, অর্থাৎ নাটক যখন শুরু হয়, কিভাবে শুরু হচ্ছে, কি দিয়ে শুরু হচ্ছে, সেই অংশটুকে আমরা বলবো প্রারম্ভ। প্রবাহ অর্থাৎ কাহিনীর অগ্রগতি, নাটক কোন দিকে যাচ্ছে, নাটকের কাহিনী কোন দিকে যাচ্ছে, তাকে আমরা বলবো প্রবাহ। উৎকর্ষ এবং পরবর্তীতে আছে গ্রন্থি মোচন, অর্থাৎ পরিণতির দিকে উত্তরণ, এবং শেষে আছে উপসংহার। কাহিনীর বিষয়বস্তু ও পরিণতির দিক থেকে বিচার করলে নাটককে প্রধানত ট্র্যাজেডি এবং কমেডি এবং প্রহসন এই 3টি ভাগে বিভক্ত করা যায়। এদের মধ্যে ট্র্যাজেডিকে সর্বশ্রেষ্ঠ গণ্য করা হয়। ট্র্যাজেডির ভেতরে 2টি অংশ ক্রিয়াশীল থাকে, প্লট বা নাটকের আখ্যান ভাগ, চরিত্র সৃষ্টি, সংলাপ, চিন্তা বা জীবন দর্শনের পরিস্ফুটন, মঞ্চায়ন, সমস্ত কিছুর সমন্বয়ে সুরসঙ্গতি। গ্রিক দার্শনিক ও সাহিত্যবেত্তা অ্যারিস্টটল বলতে চেয়েছেন, রঙ্গমঞ্চে নায়ক বা নায়িকার জীবন কাহিনীর দৃশ্য পরম্পরা উপস্থাপনের মাধ্যমে যে নাটক দর্শকের হৃদয়ে ভয় ও করুণা প্রশমিত করে, তার মনে করুণ রসের আনন্দ সৃষ্টি করে, তাই হলো ট্র্যাজেডি। নাটককে কাহিনী, বিষয়বস্তু ও পরিণতির দিকে বিবেচনা করে 3 ভাগে ভাগ করা হয়েছে। এই অংশে কিন্তু এই 3 ভাগের নাম উল্লেখ আছে। 1 হচ্ছে ট্র্যাজেডি, 2 হচ্ছে কমেডি, 3 হচ্ছে প্রহসন। তবে এই 3 প্রকারের মধ্যে ট্র্যাজেডিকে সর্বশ্রেষ্ঠ বলে গণ্য করা হচ্ছে। তো শিক্ষার্থীরা চলো এর পরের অংশে দেখি লেখক কি বোঝাতে চেয়েছেন। কমেডি বিষয়ে অ্যারিস্টটলের বক্তব্য এরকম: মানব চরিত্রের যে কৌতুকপ্রদ দিক কাউকে পীড়ন করে না, ব্যথা দেয় না, হাস্যরস সৃষ্টি করে না, তাই কমেডির উপজীব্য। এই কৌতুকের জন্ম ইচ্ছার সঙ্গে বাস্তব অবস্থার, আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তি যোগের, উদ্দেশ্যের সঙ্গে উপায়ের বা কথার সঙ্গে কাজের অসঙ্গতির মধ্যে। কমেডি আমাদের মানব সুলভ ত্রুটি বিচ্যুতি নির্বুদ্ধিতার পরিণাম প্রদর্শন করে, অশোভন দুর্বলতার হাত থেকে মুক্তি দিয়ে আমাদের সুস্থ ও স্বাভাবিক করে তোলে। এই অংশটুকুতে আমরা একজনের নাম দেখতে পেলাম, তিনি হচ্ছেন অ্যারিস্টটল। তো চলো আমাদের পাঠ্যপুস্তকে অ্যারিস্টটল সম্পর্কে যে অর্থ দেয়া আছে, অর্থাৎ শব্দের অর্থ দেয়া আছে, তা একটু দেখে নেওয়া যাক। অ্যারিস্টটল গ্রিক দার্শনিক, বিজ্ঞানী ও সাহিত্য সমালোচক, দার্শনিক প্লেটোর শিষ্য ছিলেন। অর্থাৎ অ্যারিস্টটল গ্রিক দার্শনিক ছিলেন। অ্যারিস্টটলের মতে যে নাটকে দর্শকের মনে ভয় ও করুণা জন্ম দেবে, অর্থাৎ ভয় ও করুণার সৃষ্টি হবে, সেই নাটক হচ্ছে ট্র্যাজেডি। এবং যেই নাটকে হাস্যরসাত্মক অর্থাৎ মনে আনন্দ সৃষ্টি করবে, সেই নাটক হচ্ছে কমেডি। শ্রেণী বিন্যাসের বিবেচনায় নাটককে বহু শ্রেণীতে বিভক্ত করা সম্ভব, যেমন ধ্রুপদী বা ক্লাসিক্যাল নাটক, রোমান্টিক নাটক, অথবা ধরা যাক কাব্যধর্মী নাটক, সামাজিক নাটক, চক্রান্তমূলক নাটক, ঐতিহাসিক নাটক, পৌরাণিক নাটক, প্রহসন। এসব ব্যতি রেখেও হতে পারে গীতিনাট্য, নৃত্যনাট্য, চরিত নাটক, উপন্যাসের নাট্যরূপ, সাংকেতিক নাটক, সমস্যা প্রধান নাটক, একাঙ্কিকা ইত্যাদি। ট্র্যাজেডি ও কমেডি মোটা দাগে এই 2টি বিভাজন তো রয়েছেই। শিক্ষার্থীরা এখানে আমরা একটি শব্দ দেখতে পেলাম, একাঙ্কিকা। একাঙ্কিকা অর্থ কি, এটা কিন্তু আমাদের পাঠ্যপুস্তকে দেয়া আছে। তো চলো দেখে নেওয়া যাক। একাঙ্কিকা অর্থ হলো 1 অঙ্কের নাটক, অর্থাৎ 1 অঙ্কের নাটককে বলা হয় একাঙ্কিকা। লেখক কিন্তু এই অংশটুকুতে নাটককে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করেছেন, অর্থাৎ নাটকে কয়েকটি ভাগে ভাগ করেছেন। যেমন ধরো কাব্যধর্মী নাটক, সামাজিক নাটক, চক্রান্তমূলক নাটক, ঐতিহাসিক নাটক যেখানে ইতিহাসকে তুলে ধরা হয়েছে, পৌরাণিক নাটক ইত্যাদি। আরো অনেক নাটক আছে, যেমন ধরো গীতিনাট্য, নৃত্যনাট্য, চরিত নাটক, উপন্যাসের নাট্যরূপ ইত্যাদি। তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো নাটককে আসলে অনেক ভাগে বিভক্ত করা সম্ভব। তো চলো এবার আমরা পরবর্তী অংশে দেখে নিই লেখক আসলে কি বোঝাতে চেয়েছেন। বাংলা নাটকের ক্ষেত্রে প্রথম যুগান্তকারী প্রতিভা মাইকেল মধুসূদন দত্ত এবং দীনবন্ধু মিত্র। মাইকেলের লেখনীতে সর্বপ্রথম ট্র্যাজেডি, কমেডি ও প্রহসন বাংলা ভাষার সৃষ্টি হয়।
তারপর দীনবন্ধু আবির্ভূত হন সামাজিক নাটক নিয়ে। তার নীলদর্পণ নাটকের শ্রেষ্ঠ উদাহরণ। পরবর্তী সময়ে গিরিশচন্দ্র ঘোষ একই সঙ্গে নাট্যকার ও অভিনেতা ছিলেন। তিনি পৌরাণিক নাটক জনা বুদ্ধদেব, ঐতিহাসিক নাটক কালাপাহাড়, সামাজিক নাটক প্রফুল্ল ইত্যাদি রচনা করেছেন। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ইতোমধ্যে জেনেছ বাংলা নাটকে যুগান্তকারী প্রতিভা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এবং পরবর্তীতে আসেন দীনবন্ধু মিত্র। মাইকেল মধুসূদন দত্তের লেখাতেই কিন্তু অর্থাৎ তার নাটকেই সর্বপ্রথম বাংলায় ট্র্যাজেডি, কমেডি, প্রহসনের আবির্ভাব ঘটেছিল। এবং পরবর্তীতে আসেন দীনবন্ধু মিত্র, তিনি নিয়ে আসেন সামাজিক নাটক। দীনবন্ধু মিত্রের সামাজিক নাটক হচ্ছে নীলদর্পণ। এবং পরবর্তীতে আসেন গিরিশচন্দ্র ঘোষ, তিনি একাধারে কিন্তু অভিনেতাও ছিলেন এবং নাটকও নির্মাণ করতেন। তো শিক্ষার্থীরা, এখান থেকে আমরা কিছু শব্দ দেখতে পাই, এই শব্দগুলোর অর্থ আমাদের জেনে নিতে হবে। কালাপাহাড় একটি ঐতিহাসিক চরিত্র, হিন্দু ধর্ম বিদ্বেষী এক সেনাপতি, দুর্ধর্ষ ও নিষ্ঠুর প্রকৃতির ছিলেন। গিরিশচন্দ্র ঘোষ বাংলা নাটকের যুগন্ধর পুরুষ, নাট্য রচনার পাশাপাশি অভিনয়ও করতেন, অভিনেতা হিসেবেও অভূতপূর্ব সুনাম অর্জন করেছিলেন। এরপর দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক চন্দ্রগুপ্ত ও শাহজাহান বাঙালির দর্শকদের হৃদয় জয় করে নেয়। তার সমসাময়িকগণের মধ্যে অমৃতলাল বসু, ক্ষীরোদ প্রসার, বিদ্যা বিনোদ উল্লেখযোগ্য। আর তারপরেই আবির্ভাব কবি রবীন্দ্রনাথের, যিনি বাংলা নাটকেরও মোড় ঘুরিয়ে দেন নানা দিকে। রক্তকরবী, ডাকঘর, অরূপ রতন প্রতীকধর্মী নাটক হিসেবে বাংলা সাহিত্যে কালজয়ী হয়ে আছেন। আমাদের প্রথমেই দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে জানতে হবে। তো আমাদের পাঠ্যপুস্তকে কি দেয়া আছে চলো দেখে নেই। দ্বিজেন্দ্রলাল রায় কবি, নাট্যকার ও সঙ্গীত রচয়িতা। তার শাহজাহান ও চন্দ্রগুপ্ত অত্যন্ত জনপ্রিয় নাটক। এই অংশে আমরা বুঝতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর যখন আসেন বাংলা সাহিত্যে তখন কিন্তু তিনি তার রচনায় বা তার আবিষ্কারে নাটক নানা দিকে ঘুরিয়ে দেন। রক্তকরবী, ডাকঘর ইত্যাদি তার দৃষ্টান্ত। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই হায়াত মাহমুদ কবিতা এবং নাটক নিয়ে কি লিখেছেন বা কি বোঝাতে চেয়েছেন সেই বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পেরেছ। এবার আমি তোমাদের একটি বাড়ি কাজ দিচ্ছি, বাড়ি কাজটি তোমরা ঝটপট খাতায় লিখে ফেলো। বাড়ি কাজটি হচ্ছে, আমরা কবিতা যখন পড়েছিলাম, মানে কবিতার অংশটুকু যখন পড়েছিলাম, তখন আমরা একটা লাইন পড়েছিলাম, যা নেই ভারতে তা নেই ভারতে। এই অংশটুকু তোমরা খাতায় লিখো এবং এই অংশটুকু পড়ে বা এই অংশটুকু দ্বারা তোমরা কি বুঝতে পারছো বা লেখক কি বোঝাতে চাইছেন সেটা কিন্তু তুমি তোমার নিজের ভাষায় তোমার খাতায় লিখে রাখবে এবং স্কুল খোলার পর তোমার শ্রেণী শিক্ষকের কাছে জমা দেবে। আশা করছি আজকের ক্লাসটা তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি আজকের ক্লাসটা পুনরায় আবার দেখতে চাও তাহলে আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে চোখ রাখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো। ধন্যবাদ।